এইচএসসি 27 ইয়ার ফাইনালে ফেল বা তুমি ফেল করবা, সেইখান থেকে তুমি সেকেন্ড ইয়ারে যেভাবে কামব্যাক দিয়ে একদম টপ রেজাল্ট করা সম্ভব, এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে সেই কথা বলবো। বি বোল্ড, টেক অ্যাকশন, অ্যাকশন নাও। প্ল্যানিং সব বাদ। তোমার এখন পড়তে মন চাইছে ভাই, তুমি এখনই বই খুলো, এখন থেকেই তুমি শুরু করো। বিলিভ করো, এইসব হাজারটা প্ল্যানিংয়ের থেকে অগোছালো পড়াশোনাটাও তোমার রেজাল্ট অনেক বেটার করে দিবে। এইচএসসি 27 ইয়ার ফাইনালে ফেল বা তুমি ফেল করবা, সেইখান থেকে তুমি সেকেন্ড ইয়ারে যেভাবে কামব্যাক দিয়ে একদম টপ রেজাল্ট করা সম্ভব, এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে সেই কথা বলবো। তবে তোমরা আমাকে কথা দাও, এই ভিডিওটা 8-10টা ভিডিওর মতো হতে যাচ্ছে না। এই ভিডিওতে ঠিক আমি যেই কথাগুলো বলবো, এই কথাগুলো তুমি অক্ষরে অক্ষরে যদি পালন করতে পারো, তুমি এখন ফেলের জন্য হিসাব করতেছো যে ভাই আমি এত সাবজেক্টে ফেল, তুমি টেস্টের সময় ইনশাল্লাহ হচ্ছে তুমি বলবা ভাই আমি এত সাবজেক্টে টপ রেজাল্ট করছি ইনশাল্লাহ। বাট কথা দিতে হবে, যেখানে যা বলবো অক্ষরে অক্ষরে হচ্ছে পালন করবা। আর এরকম আমি তোমাদেরকে রেগুলার গাইডলাইন দিব, প্রত্যেকটা কথা শুনবা ভাই, পড়াশোনা করো প্লিজ। প্রথম জিনিস, অ্যাকশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট দ্যান প্ল্যানিং। ভাই তুমি 1000বার প্ল্যানিং করছো, 1400বার তুমি প্ল্যানিং করছো যে ফার্স্ট ইয়ার থেকে এমনে পড়বো, কালকের থেকে ভালো হয়ে যাবো, কালকের থেকে ভালো হয়ে যাবো, কালকের থেকে ভালো হয়ে যাবো। ভাই লাইফে প্ল্যানিং করে কিছু হয় না। বি বোল্ড, টেক অ্যাকশন, অ্যাকশন নাও। প্ল্যানিং সব বাদ। তোমার এখন পড়তে মন চাইছে ভাই, তুমি এখনই বই খুলো, এখন থেকেই তুমি শুরু করো। বিলিভ করো, এইসব হাজারটা প্ল্যানিংয়ের থেকে অগোছালো পড়াশোনাটাও তোমার রেজাল্ট অনেক বেটার করে দিবে। একজন প্ল্যানিং করে ভাই প্রত্যেকদিন ভোরে উঠে আমি হচ্ছে যে জৈব যৌগ পড়া শুরু করব, ও 1 মাস ভোরে উঠতে পারে না, ওর জৈব যৌগ পড়া ধরা শুরু হয় না। অথচ সে যদি অগোছালোভাবে এখন যে অবস্থায় আছে সেটাও যদি সে কন্টিনিউ করতো, বইটা পড়তো, তাইলেও কিন্তু সে উন্নতি করতে পারতো। এই জন্য অ্যাকশন নাও। প্ল্যানিংয়ের টাইম অনেক শেষ হয়ে গেছে। এতই যদি প্ল্যানিংয়ের কাজ হতো, তুমি ফার্স্ট ইয়ারে এই ফেল করার মতো অবস্থায় থেকে এই ভিডিওটা দেখতা না, ঠিক আছে? তো প্রথম জিনিস অ্যাকশন, অ্যাকশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখন থেকে শুরু করো, আজকে এখন থেকে রাইট নাও তুমি স্টার্ট করবা, এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে চ্যাপ্টার বাছাই করে ফেলো। আগে ভাই নিজেকে একটু ইজি করো। আগেই মনে করো যে 24টা চ্যাপ্টার, ধরো বায়োলজিতে 24টা চ্যাপ্টার, ম্যাথে হচ্ছে তোমার 10টা করে হচ্ছে প্রায় 20টার মতো চ্যাপ্টার, ফিজিক্সে 21টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে 10টা চ্যাপ্টার। এগুলা আগে সব পড়তে যাও না, আগে হচ্ছে তুমি চ্যাপ্টার বাছাই করো। যাচ্ছে আমি বায়োলজির এই 24টার মধ্যে আমি এই 14টা বা এই 16টা চ্যাপ্টার আমি আগে খুব ভালো মতো শেষ করব। তারপরে ভাই আমার হাতে যখন সময় থাকবে, তারপরে আমি বাকিগুলো শেষ করবো। চ্যাপ্টার আগে বাছাই করে ফেলো, কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেগুলো পড়লে যদি কোনো কারণে দুর্ঘটনাও ঘটে, এইচএসসির আগে যদি তুমি মনে করো যে এই চ্যাপ্টারের পর যদি বাকি চ্যাপ্টারগুলো পড়তে নাও পারো, তাও যাতে তোমার এইচএসসি বা অ্যাডমিশন তুমি ভালো করতে পারো, এরকম করে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাছাই করবা। যেমন বায়োলজির 24টা চ্যাপ্টারের মধ্যে তুমি ধরো 16টা বা 18টা চ্যাপ্টার তুমি আগে বাছাই করলা, যে আল্লাহ না করুক যদি আমি পরবর্তীতে অন্য চ্যাপ্টার পড়তে নাও পারি, তাও এই 16টা বা 18টা চ্যাপ্টার দিয়ে ভাই আমার এইচএসসি তো কাভার হবেই, মেডিকেল অ্যাডমিশনের সময় কষ্ট করে বাকি 4-5টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারবো। এরকম একটা মাইন্ডসেট করে চ্যাপ্টার বাছাই করো। এখন চ্যাপ্টার কেমনে বাছাই করবে? চ্যাপ্টার বাছাই করার জন্য তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে। এখন আমাদের সমাজে একটা কথা প্রচলিত, নতুন টেস্ট পেপার তো বেরোয় নাই, তোদের সময় তো হচ্ছে এইচএসসির পরে কি বলে প্রি টেস্টের পরে টেস্ট পেপার বেরোবে, এখন কিনে কি হবে, এরকম কথাবার্তা অনেক বিজ্ঞ বড় ভাই বড় আপু বলবে। এদের কথা শুনো না ভাই, টেস্ট পেপারে তেমন একটা চেঞ্জ হয় না, মোরলেস টেস্ট পেপার সেম থাকে। তুমি বিশ্বাস না হলে তুমি 25 সালে টেস্ট পেপারের সাথে এই যে বছর 26-এ যেটা বেরোয়েছে তুমি মিলিয়ে দেখো ভাই, মোরলেস সেম, কোশ্চেন প্যাটার্ন সেম রে ভাই, একই টাইপের কোশ্চেন, হয়তো মান ঘুরানো। কিন্তু তুমি বৈশা আসো হচ্ছে যে টেস্ট পরীক্ষা দিবা, তারপরে তুমি টেস্ট পেপার খুলে জীবনে প্রথমবারের মতো কোশ্চেন অ্যানালাইসিস করবা। ও আচ্ছা, বোর্ডেই কোশ্চেন আসে, বিভিন্ন কলেজের পরীক্ষায় কোশ্চেন আসে। এর আগেই তো তুমি অলরেডি এখন ফেল করতেছো, দেখা যাবে এর আগে তুমি টেস্টও ফেল করে বসে আসো। তারপরে টেস্ট পেপার দিয়ে কী লাভ? তোমার এইচএসসি পরীক্ষার বাকি আর 2 মাস 3 মাস, তখন টেস্ট পেপারের আসলে কোনো ভ্যালুই নাই। আমি সবসময় বলি টেস্ট পেপার কিনা উচিত একদম কলেজের ফার্স্ট ইয়ার থেকে, কারণ তুমি এখন একটা নতুন করে চ্যাপ্টার পড়বা, পড়ার পর টেস্ট পেপার খুলে সেই চ্যাপ্টার থেকে বোর্ডে কেমন প্রশ্ন আসে, কলেজগুলোর টেস্টে কেমন প্রশ্ন আসে, এগুলো সম্পর্কে আইডিয়া পাবে এবং এগুলো সলভ করে ফেলবা। ব্যাস, তাহলে তোমার পড়াটা হচ্ছে গুছানো, কম্প্যাক্ট, সুন্দর হবে। অথচ এখনকার স্টুডেন্ট বা তোমাদের কি অবস্থা ভাই, বোর্ডে কি কোশ্চেন আসে, কলেজের টেস্ট পরীক্ষায় কি কোশ্চেন আসে জানেও না, ও প্রতিদিন পরীক্ষা হয় আর আকাশ থেকে পড়ে। এখানে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, সে আকাশ থেকে পড়তেছে, কিন্তু আকাশ থেকে না রে ভাই। বড় ভাই হিসেবে বলতেছি, আমি জানি কথাগুলো শুনতে খারাপ শোনাচ্ছে, বাট তোদেরকে না বকলে তোরা আসলে পড়তে বসিস না। সো আমি বড় ভাই হিসেবে এই কথাগুলো বলতেছি, আকাশ থেকে তোরা পড়িস যে ভাই এই প্রশ্ন। অথচ তুমি যদি টেস্ট পেপারটা আগে খুলে দেখতে যা, আর এই টাইপের কোশ্চেন টেস্ট পেপারে অনেকগুলো কোশ্চেন আছে। অর্থাৎ আকাশ থেকে কিন্তু কোশ্চেন খুব কমই পড়ে, প্রত্যেক বছর খুব কম নতুন কোশ্চেনই তৈরি হয়, সব দেখবা 90% হচ্ছে পুরাতন কোশ্চেন। সো ওই কোশ্চেন সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে রে ভাই, তুমি তো পারবা না। সেই জন্য
টেস্ট পেপার কিনে ফেলো। এখন কার্ডটা কিনবা ভাই, তোমার যদি কোনো বড় ভাই বড় অপুর কাছে 25-এর টেস্ট পেপার পাও সেটা নিয়ে ফেলতে পারো, বা তুমি 26-এর এখন যে টেস্ট পেপার বের হয়েছে তুমি 27 ব্যাচ কিনে ফেলো। বিলিভ করো তোমার সময় টেস্ট পেপার তেমন একটা চেঞ্জ আসবে না। হুদাই এতদিন অপেক্ষা করে আরও ধরা খাওয়ার আগেই তুমি টেস্ট পেপারটা হচ্ছে কিনে ফেলো। দেন তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করবা নিজে নিজে। ভাই তোমার পরীক্ষা তুমি দিবা, কেন সেটা আমি অ্যানালাইসিস করে দেবো বলো? তোমরা আশা করো কি ভাই রাহাত ভাই আপনি তো আছেন একটু বায়োলজি টেস্ট পেপারটা অ্যানালাইসিস করে দেন, কিন্তু পরীক্ষাটা কি আমার? পরীক্ষা তো তোমার, তাহলে তোমার পরীক্ষা তোমারই টেস্ট পেপার অ্যানালাইসিস করে তুমি যদি করো এটা তোমার সবচেয়ে বেস্ট হবে। বিলিভ করো আমি তোমাকে যত অ্যানালাইসিস করে দেই, তোমার তো ভাই ব্রেইনের চর্চা হচ্ছে না, তোমার তো ব্রেইনের ভিতরে ঢুকতেছে না ও আচ্ছা এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন আসে। বাট তুমি যখন নিজে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে বসবা তোমার ব্রেইনের মধ্যে অ্যাক্টিভ রিকল হবে যে ও আচ্ছা আচ্ছা এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে আসে, তুমি এটা বুঝতে পারবা। সেই জন্য তোমার পরীক্ষা ভাই তুমি টেস্ট পেপারটা হচ্ছে অ্যানালাইসিস করে, এটা সবচেয়ে বেস্ট। আমাদের আশায় থাইকো না, আমরা দিব, কিন্তু আমি নিজেই বলতেছি যে ভাই তুমি আমাদেরটা দেখো না ভাই, নিজেরটা নিজে অ্যানালাইসিস করে, এটা সবচেয়ে উত্তম। আমি কলেজে থাকতে নটরডেমে থাকতে আমি ভাই নিজেরটা নিজে অ্যানালাইসিস করতাম। আমার সময় কি টিচাররা টেস্ট পেপারে সাজেশন দিত না? দিত। আমিও স্যারদের কাছেই পড়তাম, বাট তাদের সাজেশনের থেকে আমি নিজের অ্যানালাইসিসের উপর বেশি ভরসা রাখতাম, কারণ আমি নিজে ঘাটাঘাটি করছি। একজন টিচার, ধরো আমি তোমার টিচার, আমি তো তোমার মতো বসে বসে, এখন আমার তো সামনে পরীক্ষা না এইচএসসি পরীক্ষা, যে তোমার মতো বসে বসে আমি টেস্ট পেপারের প্রত্যেকটা কোশ্চেন উল্টা পাল্টায় দেখবো। হ্যাঁ আমি দেখবো, আমি সার্টেন লেভেল পর্যন্ত দেখবো, বাট স্টিল যেহেতু আমার পরীক্ষা না, আমারও দুই চারটা মিসিং হইতে পারে। বাট তোমার যেহেতু পরীক্ষা, তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করাটা আমার থেকে আরও বেটার হওয়া উচিত, এটাই আমি মনে করি। কারণ তোমার তো সামনে পরীক্ষা, তোমার তো পুরো টেস্ট পেপারটা দেখতে হবে। আমার তো ঠেকা পড়ে নাই, দেখা যাবে যে আমি হয়তো বা প্রথম 10টা বা 15টা কোশ্চেন দেখে আচ্ছা ঠিক আছে এখান থেকে এখানে আসে, আমি কথার কথা বলতেছি। স্টিল আমি আমার স্টুডেন্টদের জন্য একদম বেস্টটা দেওয়ার চেষ্টা করি, বাট আমি ম্যাক্সিমাম ওভারঅল টিচারদের কথা বলতেছি, এবং তাদেরকে তুমি দোষও দিতে পারো না। দেখা গেছে প্রথম 10-15টা কোশ্চেন দেখে সে অ্যানালাইসিস করে ফেলছে, যাও এই কয়েকটা টপিক। দেখা গেলো যে পরের কিছু কোশ্চেন থেকেও কিন্তু কিছু মানে পরের সৃজনশীলগুলো থেকেও দেখা গেছে যে বেশ কিছু টপিক ছিল নতুন, সেটা হয়তো তার নজরে রয়ে গেছে। বাট তোমরা কি করো, ওই সাজেশনটাই দেখো। এই জন্য বলবো নিজেরটা নিজে করো, এটা একদম বেস্ট। বেস্ট মানে বেস্ট। ওকে, তারপরে টেস্ট পেপার অ্যানালাইসিস করে যেই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে মনে হবে, ভাই পরীক্ষা দিবা তুমি, সো তুমি যদি এইটুকু বুঝতে না পারো যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আর কোন চ্যাপ্টারটা বাদ দিব, আমি জানি হার্শ কথা বলতেছি, বাট আমার মনে হয় তাহলে তোমার কলেজের পড়াশোনায় ছেড়ে দেওয়া উচিত। তুমি ইন্টার পরীক্ষা দিবে 1 বছর পরে, তুমি এখনও যদি টেস্ট পেপার দেখে যদি এই সিদ্ধান্ত না নিতে পারো ভাই কোন চ্যাপ্টারটা বেশি বেশি প্রশ্ন আসে আর কোন চ্যাপ্টার থেকে একদম কম আসে, এইটা যদি ভাই তুমি বুঝতে না পারো, কলেজে পড়ো, তুমি 1-2-তে পড়ো না, তাইলে আসলে আর কিছুই বলার নাই। সো টেস্ট পেপার অ্যানালাইসিস করে চ্যাপ্টারগুলো বাছাই করে ফেলবা যে কোন চ্যাপ্টারগুলো, বায়োলজির কোন 14টা 15টা বা 16টা চ্যাপ্টার তুমি পড়বা, ফিজিক্সের 21টা চ্যাপ্টারের মধ্যে কোন 13 14 15টা চ্যাপ্টার তুমি খুব ভালো মতো পড়ো। আমি কিন্তু বাকিগুলো বাদ দিতে বলতেছি না, কিন্তু আগে পড়াটাকে কমায় আগে সেই কাজটা করো, বুঝছো? আগে ফরজ কাজগুলা করো, তারপরে হচ্ছে নফল। ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে ভাই তোমার যেগুলো একদম ফরজ, মানে তোমার পাশ করা বা ভালো রেজাল্ট করার জন্য লাগবেই, যেমন নিউটনিয়ান বলবিদ্যা, এটা তোমার লাগবেই, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে একটা বললাম, ম্যাথের দেখবা কিছু হোক না হোক তোমার হচ্ছে ম্যাথের ট্রিকোনোমিতি তোমার লাগবেই, বা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো লাগবেই, বা সরল রেখা তোমার পড়তে হবেই, বা ম্যাথের কনিক্স, ব্যাপারটা এইরকম আর কি, ঠিক আছে? সো তুমি অ্যানালাইসিস করো, করে চ্যাপ্টার বাছাই করো, তারপরে হচ্ছে একদম বি স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ভুজুং ভাজুং না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তুমি যেই চ্যাপ্টারগুলো বাছাই করছো সেই চ্যাপ্টারের টেস্ট পেপার খুলে ওই চ্যাপ্টার থেকে দেখবা সর্বোচ্চ 10টা বা 15টা টপিক থেকে প্রশ্ন আসে। যেমন ফিজিক্সে আমরা নর্মালি কি করি যে ভেক্টর চ্যাপ্টার, ভেক্টর চ্যাপ্টার আমরা পড়ছি 4 মাস লাগে, অথচ ভাই তুমি যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করে যদি ভেক্টরটা পড়তা, ঠিক আছে, তাহলে সেই ভেক্টর চ্যাপ্টার থেকে দেখতা যে হাতে গোনা 10 বা 12টা টপিক, বা আরও হয়তো কম আছে, এই 8টা বা 10টা টপিক থেকেই বারবার কোশ্চেন আসে। সরাসরি ওই টপিকগুলোয় চলে যাও, সরাসরি আগে ওই টপিকগুলো শেষ করো। আমি আবারও বলতেছি যারা ফেল করতেছো তাদের জন্য এই সাজেশন ভাই, টপারদের জন্য না। সো এটা মিলবে না, সরাসরি তুমি আগে ওই টপিকে চলে যাও। তোমার ক খ তুমি পরে, আগে তুমি গ ঘর জন্য ঠিক এক্স্যাক্টলি মনে করো কথার কথা ভেক্টর চ্যাপ্টারে আমার টপিক আছে 10টা, তুমি আগে গ ঘ 10টা টপিক পড়ে ফেলো, সব কিছু বাদ, 10টা টপিক পড়ো, সূত্রগুলো দেখো কিভাবে কি আসছে দেখো, দেন ওইগুলোর হচ্ছে টেস্ট পেপার থেকে সলভ করা শুরু করো, টাইপ ধরে ধরে নিজে সলভ করো, ব্যাস তোমার একদম শর্ট টাইমে তোমার চ্যাপ্টার শেষ হবে। দেন ক খর জন্য তুমি টেস্ট পেপার থেকে দেখে 50-60টা হচ্ছে কোশ্চেন পড়ে ফেলো, দেখবা যে ক খ তোমার হয়ে গেছে। আমার কথাটাকেই বুঝছো? এই অ্যাপ্রোচটা তোমার টাইম বাঁচাবে। আমরা কি অ্যাপ্রোচ নেই, আমরা বইটা খুলে হচ্ছে বইয়ের একদম প্রথম পেজ থেকে পড়া শুরু করি, এই অধ্যায়ে তোমাদের জন্য এইটা আছে এইটা আছে এইটা আছে, এইগুলা পড়া সারা জীবন দেখা যায় 1 বা 2 পেজে আমরা পড়ছি, এরপর আর বই খুলিও না, এরপরে স্যারদের নোট পড়ি, স্যারদের নোট পড়ে আসলে আলটিমেটলি ভাই একদম ছোট্ট করে 2-3টা টপিক লেখা থাকে, ওইগুলোও পড়ি, কি বুঝি না, পরীক্ষায় আসে কিছুই পারি না। এটা তোমাদের একটা কমন সিনারিও।
সো তোমার নিজে অ্যানালাইসিস করো, নিজে বইটা পড়ো, মূল বইটা পড়ার অভ্যাস তৈরি করো। কখনোই স্যারদের নোট বা আমি নিজেও যদি তোমার নোট বানায় দেওয়া যদি বলি মূল বই পড়া লাগবে না, এটা পড়ো, বিশ্বাস করবা না। মূল বইয়ের বিকল্প মূল বই, মূল বইয়ের কোনো বিকল্প হয় না। তবে হ্যাঁ, মূল বইটা দাগায় দাগায় হচ্ছে অ্যানালাইসিস করে যে পড়তে পারে সে আগায় যায়। আমি নিজে এইভাবে কলেজে পড়তাম নটরডেমে থাকতে, আমি কখনোই কোনো নোট পড়ি নাই। আমি কলেজে এতগুলা স্যারদের কাছে পড়তাম কলেজে থাকার সময়, বাট বিলিভ করো আমি কখনোই স্যারদের নোট ওইভাবে পড়ি নাই। আমি সবসময় হচ্ছে মূল বইটা পড়ছি, অলওয়েজ মূল বই। হ্যাঁ, মূল বই পড়তে যেয়ে যদি আমি কোনো কিছুতে আটকে যাই তখন আমি নোটটা একটু দেখছি যে আচ্ছা স্যাররা তো ক্লাসে এটা পড়াইছে দেখি। পড়তে যেয়ে যদি আমার কোনো কিছু টপিক আটকে যায় তখন পড়ছি, বাট আমি যদি মূল বই বুঝতেছি আমি আর নোট খুলি না। আমি মূল বই তো আমি বুঝতেছি, তাহলে আমার নোট পড়ার দরকারটা কি? ঠিক আছে, এই মেন্টালিটিটা তোমাকে আগায় রাখবে। সো এটা করো। আর মূল বই পড়ার অভ্যাস থাকলে তুমি মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি বা সব জায়গাতে তুমি ভালো করবা, বুঝছো? তো এইভাবে করে পড়বা স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক যেই টপিকগুলো তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি সেই টপিকগুলো হচ্ছে পড়ে ফেলো এক্স্যাক্টলি। তারপরে ভাই তুমি ক খ আবার মূল বই থেকে ওই যে টেস্ট পেপার থেকে কিছু দেখে তারপরে তুমি আবার ক খ হচ্ছে তুমি দেখো, ঠিক আছে? বাট অলওয়েজ তোমাকে একটা কথা বলবো যে ভাই এইভাবে করে পড়ো স্ট্রেট ফরওয়ার্ড। বৈশা ভেক্টরের ভাই একটু A to Z বই থেকে পড়া শুরু করছি, প্রথম 2টা পেজ পড়ে ভাই এনার্জি শেষ। এমনি করো না, 8টা টপিক আছে, 8টা টপিক তুমি আগে পড়ো, সূত্রগুলা দেখো, দেন এগুলো পড়া শেষ হয়েছে প্র্যাকটিস করো, দেন এগুলো পড়া শেষ হয়েছে ক খর জন্য দেখো, দেখে বই থেকে দাগায় দাগায় পড়ে ফেলো, শেষ। দেখবা তোমার শর্ট টাইমে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা হবে। আচ্ছা, এরপরে চলে আসো কোশ্চেন সলভ, খুব ইম্পর্টেন্ট। এই পার্টটা তোমরা সবাই ভুলে যাও। তোমরা প্রচুর পড়ো বাট নিজে প্র্যাকটিস করো না বাসায়। আমি যখন কলেজে পড়াশোনা করতাম আমি সাথে একটা খাতা রাখতাম, খাতা রেখে হচ্ছে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস কেমনে করতাম? ওই সাইড নোট টাইড নোট কিছু দিতাম না, একদম জাস্ট আমি বুঝবো এরকম করে 2-3 লাইনে। ধরো কথার কথা ফিজিক্সের একটা ম্যাথ করতেছি, ঠিক আছে? আমি নটরডেম কলেজে ফিজিক্সে হচ্ছে আমার এভারেজ মার্কস ছিল। এনডিসিতে তোমরা যারা এনডিসিতে পড়ো তারা জানো কুইজ আমি 100তে 100 পাইছি ফিজিক্সে। আর নটরডেম কলেজের কুইজে ফিজিক্সে 100তে 100 পাওয়া কী জিনিস, এটা যারা নটরডেম কলেজে পড়ো বা তোমাদের যাদের বন্ধু আছে তাদের কাছ থেকে তোমরা শুনলে বুঝতে পারবা। এনডিসির কুইজের কোশ্চেন মানে একদম মানে মনে হয়তো আসমান থেকে পড়তেছে, ওই রকম কঠিন কোশ্চেনে কুইজে 100তে 100 পেয়ে আসছে আল্লাহর রহমতে এই মেথড অ্যাপ্লাই করে। সো এগুলোই তোমাকে বলতেছি ইফেক্টিভ ওয়েতে পড়তে হবে। তারপরে কি করবা? প্র্যাকটিস। আমি প্রচুর প্র্যাকটিস করতাম। আজকালকার তোমরা প্র্যাকটিস করতে চাও না, তোমরা কি করো? সব প্যাসিভ লার্নার হয়ে গেছো। বইয়ে একটা ম্যাথ করা আছে, খাতা কলম এত অলস, বইয়ের ম্যাথ দেখতেছো, আচ্ছা ভাই দেখলে তো সবই পারবা। কোনো একটা বই খুলে বইয়ের সলভ দেখলে তো তখন মনে হয় সবই পারবো। ও আচ্ছা, এটারে ভি নট ধরবো, এটারে বি ধরবো, ঠিক আছে। বা ম্যাথের এখানে হ্যাঁ এখানে একটা ডিফারেন্সিয়েশন করবো, ট্রিগোনোমেট্রির এই সূত্র অ্যাপ্লাই করবো, 2 sin θ cos θ সূত্র অ্যাপ্লাই করে আরে হয়ে গেছে। ভাই দেখলে সবাই পারে, বাট প্র্যাকটিসটা করো না তুমি। এক সপ্তাহ পর বা ওই দিন প্র্যাকটিস করো, দেখো প্র্যাকটিস করতে যে তুমি জায়গায় আটকে যাচ্ছ। এই ভুলগুলাই তো তুমি পরীক্ষার হলে করে ধরা রাখাও। এই জন্য প্র্যাকটিস করলে তুমি তোমার নিজের দুর্বলতা গ্যাপগুলো বুঝতে পারবা, প্লাস নিজে যখন বই বন্ধ করে প্র্যাকটিস করতেছো আমাদের ব্রেইন ওইটাকে হচ্ছে অ্যাক্টিভ লার্নিং হিসেবে ধরে নেয়। তোমার বই বন্ধ, তোমার ব্রেইন চিন্তা করতেছে এই লাইনের পরের লাইন কী ছিল, এই লাইনের পরের লাইন কী ছিল। এই অ্যাক্টিভ লার্নিং হয় আমাদের ব্রেইনের, আর অ্যাক্টিভ লার্নিংটা আমাদের ব্রেইনের লং টার্ম মেমোরিতে হচ্ছে কনভার্ট হয়। এটাই আমাদের ব্রেইনের লং টার্ম মনে থাকে। তোমাদের একটা অভিযোগ না ভাই অনেক পড়ি মনে থাকে না, কেন মনে থাকবে? কারণ তুমি তো ভাই প্যাসিভ লার্নিং, বইয়ে সব সলভ করা আছে, খালি রিডিং দিচ্ছ, বই ব্রেইন মাথা কাটাচ্ছে না। ব্রেইন ভাবতেছো আচ্ছা আর পরে এই লাইনে ঠিক আছে, ব্রেইনে তো মাথা কাটানো লাগতেছে না, সলভ তো সামনে দেওয়াই আছে। অথচ তুমি সলভটা বন্ধ করে নিজে আগে করো, তখন ব্রেইন অ্যাক্টিভলি চিন্তা করতেছে এটার পরে এই সূত্র, এটার পরে এই সূত্র অ্যাপ্লাই করো, এরকম করে অভ্যাস করো, দেখবা তুমি টেস্ট পরীক্ষায় তুমি সেই একটা রেজাল্ট করবা, বুঝছো? এই জন্য কোশ্চেন সলভ করতে হবে প্রতিদিন পড়াশোনা যাই করো 1 থেকে 2 ঘন্টা হচ্ছে নিজে প্র্যাকটিস করার জন্য সময় রাখবা। এই সময় বসে হচ্ছে তুমি ম্যাথ প্র্যাকটিস করতে পারো, ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস করতে পারো, কেমিস্ট্রির বিক্রিয়া মানে যেই জিনিসগুলো একটু ভুলে যাও তুমি বারবার বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্র্যাকটিস করতে পারো। বাংলা ইংরেজি আইসিটি, ইংলিশের টেস্ট পেপার সলভ করতে পারো। আইসিটির হচ্ছে তোমার সি প্রোগ্রামিংয়ের প্রোগ্রামিং বা ফ্লো চার্টগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করলা শর্টকাট করে। এখন এখানে কি খুব সুন্দর করে ভাই এই প্র্যাকটিস করার সময় কি খুব সুন্দর করে একটু ঢং করবো, ওই যে 1 নং প্রশ্নের উত্তর লিখবো, তারপরে ভাইয়া নিচে সুন্দর করে ডাবল কালি দিব, এখানে একটা বক্স করব না রে ভাই, এত ঢং করার কিছু নাই। ইফেক্টিভ হইতে হবে, ঠিক আছে? ইফেক্টিভ ওয়েতে হচ্ছে তুমি কাজ করো। আমি কেমনে প্র্যাকটিস করতাম ভাই? আমি অনেকগুলো লাইনও স্কিপ করতাম, দেখতাম যে ধরো কথার কথা আমি ফিজিক্সের একটা ম্যাথ করতেছি, ধরো এই সূত্র দিয়ে v = হচ্ছে তোমার u + at, ঠিক আছে? আচ্ছা, তো আমি দেখতাম যে আর v = u + at, কোশ্চেন u এর মান দেওয়া আছে, আমি তো জানি যে এটা u, পরের লাইনে অ্যান্সার চলে আসতো যে হ্যাঁ v = ধরো এখানে u এর মান কথার কথা 0, এর মান হচ্ছে 2,
টি এর মান হচ্ছে 10, তাহলে ভি এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। শেষ আমার অ্যান্সার। মানে আমি এইভাবে করে শর্টকাটে প্র্যাকটিস করতাম, যাতে নিজের প্র্যাকটিস হয়, ব্রেনের রিকলিং হয়, আবার যাতে আমার সময় নষ্ট না হয়। আর আমি কি বৈশা বৈশা 1 নং প্রশ্নের উত্তর দিলাম, বক্স করলাম, লাল নীল কালিতে লাগাইলাম, তারপরে লিখলাম জানা আছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে ভি এর মান বের করতে হবে, ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড প্রশ্নে দেওয়া আছে, তারপরে হচ্ছে তোমার ত্বরণ এ ইজ ইকুয়াল টু, এইভাবে কি ভাই খাতায় কেউ প্র্যাকটিস করে? এটা প্র্যাকটিস ভাই নিজের মতো করে, একদম যেটা তুমি পারবা, মানে মেইন জিনিসটা এইভাবে করে ভাই প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করো, নিজের দুর্বলতা বের হয়ে যাবে, দুর্বল জায়গাগুলো বের হয়ে যাবে, সেগুলোই তুমি বারবার আবার বই খুলো, আবার দেখো, আবার প্র্যাকটিস করো, দেখবা প্রতিদিন পড়ার পাশাপাশি রেগুলার 1 থেকে 2 ঘন্টা টেস্ট পেপার থেকে বা বই থেকে প্র্যাকটিস করলে আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হবে। ফিজিক্সের ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, এগুলো অনেক ইমপ্রুভ হবে। আচ্ছা, বায়োলজি কেমনে ভাই প্র্যাকটিস করা যায়? বায়োলজি হচ্ছে তুমি পড়লা, মনে করো 1-2 ঘন্টা পড়ছো, বইটা বন্ধ করো, বইটা বন্ধ করে একটু চোখ বন্ধ করে মনে করো চিন্তা করো, ধরো কথার কথা এডিএইচ পড়ছো, অ্যান্টি ডায়োরেটিক হরমোন, তুমি মনে মনে চিন্তা করো, একটু ব্রেনকে অ্যাক্টিভ রিকল করো, অ্যান্টি ডায়োরেটিক হরমোন কোত্থেকে ক্ষরণ হয়? ঠিক আছে, পশ্চাৎ পিটুইটারি থেকে হচ্ছে আসতেছে, ঠিক আছে, এটা রক্তের মাধ্যমে যাচ্ছে, এটা কোথায় কাজ করতেছে? ওকে ফাইন। তারপরে হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন কি করে? অ্যান্টি ডায়োরেসিস করে। এই যে ব্রেনকে আমি দেখো অ্যাক্টিভলি করতেছে। অ্যান্টি ডায়োরেসিস মানে কি? ডায়োরেসিস মানে বেশি বেশি মূত্র হওয়া, অ্যান্টি মানে বিপরীত, তাহলে অ্যান্টি ডায়োরেসিস মানে হচ্ছে বেশি বেশি মূত্র হওয়ার বিপরীত, মানে কম কম মূত্র হওয়া। তাহলে এটা কেমনে কম কম মূত্র তৈরি করে? এটা হচ্ছে অতিরিক্ত হচ্ছে তোমার পানিগুলোকে হচ্ছে শোষণ করে ফেলে, মূত্রের সাথে অতিরিক্ত পানি সে পুনরায় শোষণ করে ফেলে, ঠিক আছে, সে পুনরায় হচ্ছে শোষণ করে ফেলে, ফলে হচ্ছে পানির পরিমাণ কমে গেলে মূত্র কম কম বের হয়। এভাবে অ্যান্টি ডায়োরেটিক হরমোন হচ্ছে আমাদের শরীরে হচ্ছে পানি ধরে রাখতে সাহায্য করে, পানির ভারসাম্য রক্ষা করে। এই যে এই মেইন জিনিসটা, বইটা পড়ছো, এডিএইচ এর কাজ কি? যে মেইন জিনিসটা একটু মাথায় চিন্তা করে 4-5টা লাইনে সাজায় ফেলো, ফ্লো চার্ট আকারে সাজায় ফেলো, লেখারও দরকার নেই। বায়োলজি যদি নাও লেখো তাও সমস্যা নেই, কিন্তু এটা অন্তত ব্রেনকে অ্যাক্টিভ রিকল করো, ব্যাস তোমার বায়োলজি ভাবে প্র্যাকটিস করো, এমনি করে করো, দেখবা তোমার মেইন পয়েন্টগুলো মনে থাকবে। দিন শেষে তো মেইন পয়েন্টই আসল, বায়োলজি তো দিন শেষে ওই মেইন পয়েন্টই রে ভাই। তোমার কি বইয়ের দাড়ি কমা কেউ মুখস্থ চায়? বা মেডিকেল অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, বা এইচএসসিতে এমসিকিউ কি দাড়ি কমা চায়? এগুলাই কিন্তু আসল, বুঝছো? আচ্ছা, যাই হোক, তাহলে এগুলো ভাবে হচ্ছে পড়বা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমি সবার লাস্টে বলার জন্য রেখে দিয়েছি, ডিসিপ্লিন। ডিসিপ্লিন ইজ গ্রেটার দ্যান এভরিথিং। ভাই তোমার যদি ডিসিপ্লিন না থাকে, তুমি রেগুলার পড়াশোনা তোমার হবে না, এটা মানো। ডিসিপ্লিন না থাকলে তুমি রেগুলার হচ্ছে পড়তে বসবে না, রেগুলার পড়তে বসতে না বসলে তোমার ঠিকমতো পড়া হবে না, আর ঠিকমতো পড়া না হলে ভাই তোমার কিছুই হবে না। এই এতক্ষণ যা বললাম কিছুই হবে না। এই জন্য ডিসিপ্লিন হোক, প্রতিদিন একটা ফিক্স টাইমে ঘুমাইতে যাবা, দুনিয়া উল্টা যাক, যা খুশি হোক। ধরো কথার কথা তুমি ঠিক করছো প্রতিদিন 11:30টায় ঘুমাবা রাত্রে, মানে 11:30 মানে 11:30, 11:31 যাতে না হয়, বুঝতে পারতেছো? এই ডিসিপ্লিন। এবং ধরো প্রতিদিন তুমি ভোর 5:30টায় উঠবা বা 6টায় উঠবা, যখন তুমি উঠো তোমার হিসাবে ওই সময় উঠবা, এর 1 মিনিটও যাতে পরে না হয়। এইভাবে করে নিজেকে ট্রেন করো। শুরুতে কঠিন হবে, শুরুর 7 দিন একটু এদিক সেদিক হবে, আবার রিস্টার্ট করো, আবার তুমি ট্রেন করো নিজেকে। এরকম করতে করতে দেখবে 1 মাসের মধ্যে তোমার ডিসিপ্লিন চলে আসবে। আর ডিসিপ্লিনড হয়ে গেলে একবার ইনশাল্লাহ তুমি আনস্টপেবল হয়ে যাবে আল্লাহর রহমতে। কিন্তু ডিসিপ্লিনটা ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন না আসলে তোমার কনসিস্টেন্সি আসবে না। তুমি যদি ডিসিপ্লিন না হও, আজকে তুমি আমার মোটিভেশন দেখে আজকে অনেক পড়াশোনা করছো, কালকেই তুমি আবার ঘুমাবা। এরকম ইরেগুলার পড়াশোনা করে ভাই তুমি টপ রেজাল্ট করতে পারবা না। আমি স্কুল কলেজে থাকতে আল্লাহর রহমতে হচ্ছে আমি তোমাকে বলি, ঈদের বন্ধগুলা বাদে, ঈদের ধরো বন্ধগুলা বাদে, আর আমার বার্ষিক পরীক্ষার পরে বা পরীক্ষার সময়ের বন্ধগুলা 2-4 দিন বাদে, ধরো আমি ধরলাম দুই ঈদ মিলা হচ্ছে সর্বোচ্চ ধরো 3-4 দিন করে করে মনে করো 10 দিনের মতো, ঠিক আছে। তারপরে বার্ষিক পরীক্ষার পর, যে আমাদের ছোটোবেলায় বার্ষিক পরীক্ষা হতো, স্কুল বা কলেজের কথাই বলতেছে, ওভারঅল বার্ষিক বা ধরো ইয়ার ফাইনালের পরে ধরো 10-15 দিন, এই 10-15 দিন আর ওইখানে 20 দিন, এগুলা বাদ দিয়ে মোটামুটি আমি 365 দিনের মধ্যে বাকি এই 20-25 দিন বাদ দিয়ে প্রত্যেকটা দিন পড়তে বসতাম। প্রত্যেকটা দিন, কি আমার বার্থডে, কি আমার কি, প্রত্যেকটা দিন আমি পড়তে বসতাম, যাই করি না কেন। এই কনসিস্টেন্সিটা তোমাকে ধরে রাখতে হবে। এই কনসিস্টেন্সিটা আমি ধরে রাখতে পারছিলাম বলে আল্লাহর রহমতে আমি ট্রিপলেট হইতে পারছি। এটা ভাবনার জন্য বলতেছি না, আমি ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পেয়েছি, মেডিকেলও পাইছি, ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পাইছি, এবং ভালো ভালো সাবজেক্ট, একদম শুরুর দিকের সাবজেক্টগুলাই পাইছি, ঠিক আছে, বুঝতে পারতেছো? সো এই কনসিস্টেন্সিটা এই জন্য ইম্পর্টেন্ট, এটা আমি জানি, আমি নিজে এটা করে আসছি। এখন হয়তো একটু ভণ্ড হয়ে গেছি, পড়ালেখা স্বাভাবিক, এখন ডাক্তার হয়ে গেছি, এখন তো আমার পড়াশোনার পাশাপাশিও আমার অনেক কাজ থাকে, আমার বাবা মাকে দেখাশোনা করতো, এখন তো আমি পরিবারের একমাত্র ছেলে আর কি, বুঝতেই পারতেছো। এখন তো আসলে আমার জীবনে একমাত্র গোল আসলে পড়াশোনা না, বাট স্কুল কলেজ পর্যন্ত তো আমাদের জীবনের একমাত্র টার্গেট কি? পড়াশোনাই তো আসলে কাজ, টার্গেট না আসলে কাজ, পড়াশোনাই তো কাজ। বাকি তো আমরা চিল করি, ফান করি, ওগুলো তো ঠিক আছে, বাট একমাত্র দায়িত্ব বলতেছে তখন পড়াশোনা ছাড়া তার কোনো দায়িত্ব নাই। স্কুল কলেজে থাকতে কি তোমার বাপ মা তোমারে বলে এই ফ্যামিলি সংসার চালাইতে হবে, তোকে সংসারে সব খরচ দিতে হবে, আমরা অসুস্থ হয়ে গেলে আমাকে হাসপাতালে নিতে হবে,
এরকম কিন্তু বলে না। হ্যাঁ, কারো কারো কাঁধে দায়িত্ব চলে আসে আসলে, এটা পরিস্থিতি আসলে, বাট ওভারঅল আমি ইন জেনারেল যদি বলি এগুলো কিন্তু আসে না। তো স্কুল কলেজ পর্যন্ত তোমার পড়াশোনার কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। এরপরে ভাই তুমি ভার্সিটিতে ওইটা কনসিস্টেন্সিটা তুমি ধরে রেখে পড়াশোনার পাশাপাশি নেটওয়ার্কিং করবা, কারণ ভার্সিটিতে শুধু পড়াশোনা করলে হয় না, মুখ গুজে তুমি খালি পড়াশোনা করতেছো, নেটওয়ার্কিং করতেছো না, আরও হচ্ছে তুমি এক্সট্রা আরও 10টা চিন্তা করতেছো না, তুমি নতুন কোনো কিছু করার তৈরি করতেছো না, অন্য অন্য কোনো স্কিল ডেভেলপ করতেছো না। বর্তমান যুগে, এই ট্রেন্ডিং যুগে যেখানে হচ্ছে খুব দ্রুত প্রতিদিন নতুন নতুন টেকনোলজি আসতেছে, তুমি নিজেকে খাপ খাইয়ে নিচ্ছ না, শুধু খালি পাঠ্য বই পড়তেছো, এইটা ভার্সিটিতে হলে হবে না। কিন্তু স্কুল কলেজ পর্যন্ত ঠিক আছে, কারণ আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে স্কুল কলেজ পর্যন্ত আসলে কিছু করারও নাই তোমার। সো অন্তত এইটুকুই বেসিকটা মেনটেন করো, কারণ স্কুল কলেজ পর্যন্ত যে আল্লাহর রহমতে কনসিস্টেন্সি ধরে রাখতে পারে, ডিসিপ্লিন থাকে, সেই পরবর্তী লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো করে। ম্যাক্সিমাম বলছি, কিছু এক্সেপশন থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই ভালো করে। আর যে মনে করো স্কুল কলেজেই যার অবস্থা খুবই খারাপ, সে কোনো কাজেই ডিসিপ্লিন না, তুমি একটা জিনিস খেয়াল করবা, যে পড়াশোনা মানে ঠিকমতো পড়ালেখা করে না বা কনসিস্টেন্ট না, যে সে দেখবো অন্য কাজেও তেমন একটা কনসিস্টেন্ট না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই এক্সাম্পল পাবা, যে সে না পরিবারের দায়িত্ব ঠিকমতো সামলায়, না সে পড়াশোনা ঠিকমতো করে, না সে হচ্ছে বাবা মার দেখাশোনা করে। আমি এটা খেয়াল করছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা হচ্ছে যে দেখা যায় কোনো জায়গাতেই সে আসলে পারতেছে না। কেন পারতেছে না? কারণ তার ডিসিপ্লিন না অ্যাকচুয়ালি। তার যদি আজকে ডিসিপ্লিন থাকতো, সে ভাই পড়াশোনাটাও ভালো করতো, ফ্যামিলির দায়িত্ব সে ঠিকমতো সামলায় ফেলতো, সে সমস্ত কাজও করে ফেলতো। এটা কিন্তু বাস্তবতা বলতেছি। আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ডিসিপ্লিন ছিল ছোটোবেলায়, ওরাই দেখি এখন ফ্যামিলিও ভালো চালাতে পারতেছে, জব করতেছে বা ব্যবসা করতেছে, বা অনেকে দেশের বাইরে পিএইচডি করতে গেছে, অনেকে হচ্ছে বাইরে পড়তে গেছে, অনেকে হচ্ছে তোমার কি বলে আমাদের মতো কাজ করতেছে বা চাকরির জন্য পড়তেছে, ওরাই আলটিমেটলি ভালো করতেছে। আর যাদেরকে দেখতাম যে স্কুল কলেজ থেকে হচ্ছে যে মানে করতো, যেমন আমার কিছু ফ্রেন্ড আছে স্কুল কলেজে খুব উশৃঙ্খল টাইপ ছিল, আমি এটা কিন্তু এইভাবে বলতেছি, উশৃঙ্খল মানে একদম একটা ক্লাস স্কুলের বাচ্চা বসে বসে মনে করা হচ্ছে, বুঝতেই পারতেছো যে উশৃঙ্খল কাজ করে বেড়াইতো। ওদের দেখি, বরং ওদেরই দেখে এখন আসলে অবস্থাটা আরও বেশি খারাপ। আমার একটা ফ্রেন্ড হচ্ছে রিহাবে চলে গেছে। রিহাব তো তোমরা জানোই, মাদকের নেশা যাকে পেয়ে বসে, রিহাবে চলে গেছে। তুমি বুঝতেছো, সে স্কুল কলেজ অনেক উশৃঙ্খল ছিল, এটাই বাস্তবতা। সো তোমাকে ভাই ডিসিপ্লিন হইতে হবে, ডিসিপ্লিনের উপরে কিচ্ছু নাই। যেই ছেলেটা প্রত্যেক দিন ধরে একটা ফিক্সড টাইমে ঘুমাইতে যায়, আর ফিক্সড টাইমে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে দিনের কাজ শুরু করে, আল্লাহর রহমতে তাকে তুমি হারাইতে পারবা না রে ভাই। তুমি সকাল 10টা 11টা 12টায় ঘুম থেকে উঠতেছো, আর তোমার কোনো একজন বন্ধু ঠিক ফজরের নামাজের সময় উঠে নামাজ পড়ে সে পড়াশোনা করতেছে, তুমি কখনোই তারে বিট করতে পারবা না, আমি এটা বলতে পারি। যদি পারো, এটা এক্সেপশনাল আসলে, বাট এটা সম্ভব না বাস্তবে। তুমি নিজেও বুঝো, 11টা 12টা পর্যন্ত তুমি ঘুমাচ্ছ, আর অলরেডি ওর ফজরের নামাজ পড়ার পরও যদি পড়তে বসে, ওর 5-6-7 ঘন্টা পড়া শেষ। আর তুমি সারাদিনও হয়তো 6-7 ঘন্টা পড়তেছো না, ওর দুপুরের মধ্যেই 6-7 ঘন্টা রেগুলার পড়া শেষ। ভাই তুমি পারবা না আসলে। এবং এই ডিসিপ্লিন যে ধরে রাখে, এবং এই ছোট ছোট জিনিসগুলাই দিনের পর দিন, মাসের পর মাস, এটাই ব্যবধান করে দেয়। সো আজকে যে কথাগুলো বললাম, এইভাবে তুমি স্ট্র্যাটেজি প্লাস ডিসিপ্লিন এই দুইটার কম্বিনেশন করো, ইনশাল্লাহ অনেক ভালো করবা। অনেক বকাঝকা হয়তো বা করছি। ডিএমসি স্টেশন এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে ফলো দিয়ে রাখবা, গ্র্যাভিটি মেডিটেশন পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা, আর এইচএসসি স্টেশন, এই 3টা পেজ। ঠিক আছে, আমি তোমাকে 3টা পেজের নাম বলে দিই। একটা হচ্ছে যাদের স্বপ্ন মেডিকেল অ্যাডমিশন, যে ভাই আমি এইচএসসির পর মেডিকেলে করতে চাই, গ্র্যাভিটি মেডিটেশন পেজে আমাদের সাথে কানেক্টেড থাকবা। প্লাস হচ্ছে আরটিডিএস পেজে কানেক্টেড থাকবা। বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আরটিডিএস, তোমরা জানো। সো এই 2টা পেজ ফলো করবা, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য। এখানে আমাদের কন্টেন্ট, গাইডলাইন সব কিছু আসবে, ক্লাস, ফ্রি গাইডলাইন, আমাদের কোর্সও আছে। সবচেয়ে বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অনলাইনে আমাদের সাথে যুক্ত। তুমি আমাদের কোর্সেও যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে, যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কি, তাদের জন্য আমাদের প্রি মেডিকেল কোর্স আছে rtdslive.com। এখানে গেলেও তুমি যুক্ত হইতে পারবে। এইচএসসি 27-এর জন্যই বলতেছি, 27-এর জন্য তুমি এখানে যুক্ত হয়ে যেতে পারবা। আর যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার গাইডলাইন বা এইগুলা বেশি বেশি চাও, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট মেডিকেল অ্যাডমিশনের সব কিছু পাবা এখানে। আর যারা হচ্ছে এইচএসসি ভাই একাডেমিক, আমার কলেজের পড়াশোনা প্লাস হচ্ছে এইচএসসি পরীক্ষার পর্যন্ত সাপোর্ট, এটা তো হচ্ছে অ্যাডমিশন কেন্দ্রিক আসলে মূলত। আর এইচএসসি কেন্দ্রিক প্লাস কলেজের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা বা হচ্ছে ইয়ার ফাইনাল রিলেটেড জিনিসগুলা তুমি পাবা হচ্ছে আমাদের এইচএসসি স্টেশন পেজে, ঠিক আছে। আর পার্সোনালি আমার একটা পেজ আছে, ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, এগুলো একটু সার্চ দিলেই পাওয়া উচিত তোমার, ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত। তোমরা যদি চাও সরাসরি আমাকে যদি মেসেজ দিতে চাও, আমার সাথে মেসেজ দিতে পারো বড় ভাই মনে করে। ইনশাল্লাহ হচ্ছে বড় ভাই হিসেবে তোমাদের প্রত্যেককে যদি আমি সাহায্য করতে পারি, আমার খুব ভালো লাগবে। কারণ আমি তোমাদেরকে অনেক পছন্দ করি, কারণ বিলিভ করো লাইফে আমি চাই যে আমার ছাত্রছাত্রীগুলো স্ট্রাগল করেই একটা সময় বড় হোক। কারণ আমাদের বাংলাদেশের সত্যি কথা, সম্পদ হচ্ছে অনেক অপ্রতুল।
সো তোমার যেই যে মেধা, এই যে ধৈর্য, এই যে ডিসিপ্লিন, এইগুলোকে কাজে লাগায় তোমাকে লাইফে বড় হতে হবে। আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের অভাব, মানুষ বেশি, আমাদের দেশটা ছোট। সো প্রাকৃতিক সম্পদ বা তুমি জায়গা জমির পরিমাণ আসলে আমাদের কম নর্মালি, তাই না, জনসংখ্যা অনুপাতে। সো তোমাকে আসলে নিজের মেধা, পরিশ্রম, ডিসিপ্লিন দিয়েই তোমাকে মানে দুনিয়াতে ভালো কিছু করতে হবে, বড় হইতে হবে। সো মেসেজ দিও এইগুলা। এটা আমাদের হচ্ছে পেইড কোর্সের জন্য। তুমি কোর্সের জন্য আমাদের এখানেও মেসেজ দিতে পারো। এটা হচ্ছে আমাদের এইচএসসি স্টেশন, ঠিক আছে। এখানে তোমাদের সামনে হচ্ছে একাডেমিক বায়োলজি কোর্স আসবে তোমাদের ইয়ার ফাইনালের পরে, একাডেমিক বায়োলজি, ঠিক আছে। তো একাডেমিক বায়োলজি আসবে, এই পেজে মেসেজ দিতে পারো বা আমাদের এখানেও মেসেজ দিতে পারো, ঠিক আছে। এখানেও মেসেজ দিতে পারো একাডেমিক বায়োলজির জন্য, ঠিক আছে। এইচএসসি 27 তোমাদের এখনও কোর্সটা লঞ্চ হয়নি। এটা হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারের কামব্যাক কোর্স হবে। কোর্সের নামই হচ্ছে সেকেন্ড ইয়ার কামব্যাক কোর্স। যারা ফার্স্ট ইয়ারে ইয়ার ফাইনালে হতাশ হয়ে গেছো বায়োলজি নিয়ে, তাদের জন্য এইচএসসি 27 একাডেমি খুব শীঘ্রই জানতে পারবে আর কি, ঠিক আছে। এই মাসের মধ্যেই আমরা হচ্ছে লঞ্চ করে পরের মাসে ক্লাস শুরু করব, ঠিক আছে, ইনশাল্লাহ। তো যাই হোক, যেগুলো বললাম এগুলো প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে হচ্ছে ভাই পালন করো, বিলিভ করো। আমি চাই তোমরা একদম বেস্ট একটা রেজাল্ট করো, খুব ভালো করো জীবনে, ঠিক আছে। আর আমার জন্য দোয়া করো যাতে তোমাদের জন্য আমরা সবসময় কাজ করতে পারি, ঠিক আছে। সবসময় যাতে হচ্ছে কাজ করতে পারি, দোয়া রাখো। আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। তাহলে কাজগুলা করে ফেলো।